মেজর, আপনাকে প্যান্ট খুলতে হবে। কথাটি শোনা মাত্রই তড়িৎ গতিতে বসা থেকে উঠে দাঁড়িয়ে সামনে দাঁড়ানো লেডি ডক্টরের মুখের দিকে তাকালো মেজর মোহিত ওয়াসিফ। ভুরু কুঁচকে তীক্ষ্ণ দৃষ্টি প্রয়োগ করে বোঝার চেষ্টা করছে ডাক্তারের মুখায়ব। কিন্তু মেয়েটি মাস্ক পরিহিত, যার জন্য বেশ সুবিধা করতে পারল না মোহিত। নেম প্লেটের দিকে দৃষ্টিপাত করে মনে মনে নামটা আওড়ালো, বুশরা জাহিন স্বর্গ, মিসেস আর মিস স্বর্গ। আপনার কথাটি ঠিক বুঝতে পারলাম না। আপনি জানেন আপনি কাকে কি বলছেন? জি মেজর, আমি জেনে বুঝে কথাটি বলেছি। আপনাকে প্যান্ট খুলতে হবে। আমি আপনাকে ভেন্ট্রোগুলিয়ার পেশিতে ইনজেকশনটি পুশ করব। এটা আপনি হাতে নিতে পারবেন না, ওপর থেকে অর্ডার আছে। কথাটি নির্লিপ্ত ভঙ্গিতে বলে ইনজেকশনে মেডিসিন ঢোকানোর প্রস্তুতি নিল স্বর্গ। এতক্ষণ পাশেই চুপচাপ দাঁড়িয়ে তাদের কথোপকথন শুনছিল ক্যাপ্টেন সৌম্য সাহারিয়ার। তার ভাবতেই পিলে চমকে উঠছে। যেই মেজরের এক ধমকে তাদের পুরো টিম থরথর করে কাঁপে, তার সামনে একটা পুচকে মেয়ে মেজরকে নির্দ্বিধায় প্যান্ট খুলে ফেলতে বলছে। মেয়েটির সাহসের তারিফ না করে পারছে না সৌম্য। কিছুক্ষণ বাদেই সকল ভাবনাকে দূরে ঠেলে সৌম্য মনে মনে এক দুষ্টু ভাবনা ভেবে ফেলল। আজকে কি আমি মেজরের পাশও দেখতে পাবো? এত বড় সৌভাগ্য আমার। মনে মনে কথাটি ভেবেই শব্দ করে হেসে উঠল ক্যাপ্টেন সৌম্য। হঠাৎ হাসির শব্দ শুনে রাগে চিরবিরিয়ে উঠল মোহিতের শিরা উপশিরা। একদিকে এই ডক্টরের অসংলগ্ন কথা, অন্যদিকে সৌম্যের এমন বিদঘুটে হাসিতে হাতটা মুষ্টিবদ্ধ হয়ে এলো। মুহূর্তেই মোহিত রক্তহীন করা দৃষ্টি নিক্ষেপ করলো সৌম্যের পানে। মোহিতের দৃষ্টির সাথে সৌম্যের দৃষ্টি মিলে যাওয়ার সাথে সাথেই ভয়ে যেই কয়টা দাঁত বের করেছিল দ্রুত মুখ বন্ধ করে তা ঢেকে ফেলল। মনে মনে সে আল্লাহর নাম ধরে ডাকছে, মেজরের পাশও দেখবো কি, নিজের পাশর ছাল থাকলেই এনাফ। রক্ষা করো মাবুদ। আবারও ঋণঋণে কণ্ঠে ডক্টর বলে উঠল, শুয়ে পড়ুন মেজর। মোহিত এবার নিজেকে শান্ত রেখে কণ্ঠ খানিকটা গাম্ভীর্য ঢেলে বলল, আপনি কার সাথে কথা বলছেন জানেন? জি, আমি মেজর মোহিত ওয়াসিফের সাথে কথা বলছি, যাকে দেখলে পুরো ডিপার্টমেন্টের লোক ভয় পায়, কিন্তু আমি পাচ্ছি না। মেয়েটির সাহস দেখে অবাকের চরম সীমানায় পৌঁছে গেল মোহিত। মনে মনে মেয়েকে পাক্কা বিয়াদব উপাধি দিল। আমি এখন ইনজেকশন নিব না মিস স্বর্গ। না নিলে আপনি যেতে পারেন। আমাকে যেমন অর্ডার করা হয়েছে আমাকে তো সেভাবেই কাজ করতে হবে, তাই না? মেয়েটির কথার ধরনে শরীরে যেন আগুনের ফুলকি পড়ল মেজর মোহিতের। আমি উপর মহলের কথা বলতে যাচ্ছি, ইনজেকশন পোস্টপোন্ড করলাম, আর আপনার মতো বেয়াদব মহিলাকে দেখে নিচ্ছি। জাস্ট ওয়াচ অ্যান্ড ওয়েট। বলেই মোহিত দুই আঙ্গুল দুই চোখের সামনে তুলে ইশারায় বোঝালো, আমাকে আপনি কিছুই করতে পারবেন না মেজর মোহিত, কারণ এই ইনজেকশনটা না নিলে আপনি যেই মিশনের স্বপ্ন দেখছেন সেটা পূরণ করতে পারবেন না। আর যার কাছে আমার নামে বিচার সালিশ দিবেন উনি আমার গুণধর বাবা। আশা করছি কোনোটিতে বিশেষ লাভ করতে পারবেন না। আর আমাকে মহিলা ভেবে ভুল করবেন না, বয়স মাত্র 26। কথাটি বলে মুখের মাস্কটা খুলে ফেলল স্বর্গ। রাগের চোটে নাকের ডগাটা লাল হয়ে এলো মেজর মোহিতের। সে ওপরে তাকিয়ে ডিউটিরত ডাক্তারের চেহারা দেখার প্রয়োজন মনে করল না। কিন্তু ক্যাপ্টেন সৌম্য এই সুযোগটা মিস করার পাত্র নয়। সুন্দরী মেয়েদের প্রতি তার একটা আলাদা দায়িত্ব আছে, আর সেই দায়িত্বটা হচ্ছে তাদের চোখ মুখ খুঁটিয়ে খুঁটিয়ে দেখা, আর কোথায় কোন সৌন্দর্যের খুঁত রয়েছে তা বের করা। কিন্তু ক্যাপ্টেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। অনেকক্ষণ চেষ্টা করেও যখন কোনো খুঁত ধরতে পারল না, তখন দুই হাত দিয়ে দুই চোখ কষলে আবারও ডিউটিরত ডাক্তারের দিকে দৃষ্টি দিল। ইনজেকশনটা না নিলে অন্যজনকে নেওয়ার সুযোগ করে দিন। দরজার বাহিরে লম্বা সিরিয়াল আছে। আশা করি বুঝতে পেরেছেন মেজর মোহিত। মোহিত মেয়েটির খোঁচা মারা অপমান সইতে না পেরে ক্যাপ্টেন সৌম্য বলে হুঙ্কার ছেড়ে রুম থেকে বেরিয়ে এলো। গায়ের অ্যাপ্রন ঠিক করে চুলগুলো ইলাস্টিকের সহিত বেঁধে নেক্সট বলে হাঁক ছাড়ল স্বর্গ। রুমে এসে গায়ের ইউনিফর্ম খুলে বিছানায় সজোরে আছাড় মারল মোহিত। সৌম্য মনে মনে জিকির করে যাচ্ছে, কারণ পূর্বের ন্যায় মেজর আজকেও রেগে আছেন, আর তাকে নির্ঘাত কঠিন পানিশমেন্ট দিবেন। পূর্বের পানিশমেন্টের কথা মনে পড়তেই পেটের ভিতরে মোচড় দিয়ে উঠল সৌম্যের। সৌম্যের ভাবনার ছেদন হলো মোহিতের দাঁত পেশানো ধমকে। কেন হেসেছিলেন ক্যাপ্টেন? এমন
এমন আকস্মিক প্রশ্নে গলা শুকিয়ে উঠল সৌমের। কি উত্তর দিবে তা ভাবতে লাগলো। এরই মধ্যে আবারও গমগমে কণ্ঠে বলে উঠল মোহিত, তোমাকে শাস্তি পেতে হবে সৌম্য। শাস্তির কথা মনে পড়তেই সৌম্যের মুখটা যেন পাংশুটে বরণ ধারণ করলো। কাদো কাদো মুখে মেজরের দিকে অসহায় দৃষ্টিপাত করলেও কোনো সুবিধা করতে পারল না বেচারা ক্যাপ্টেন। যাও সৌম্য, শাস্তির জন্য রেডি হও। কিসের শাস্তি চলছে এখানে মেজর মোহিত ওয়াসিফ? হঠাৎই রুমে মেজর জেনারেল নাফিজ মাহমুদের প্রবেশে যেন অবাকের চরম সীমানায় পৌঁছে দিল মোহিত আর সৌম্যকে। দুজনে ব্যতিব্যস্ত হয়ে সেলুট ঠুকালো। মোহিত জিজ্ঞাসা করলো, স্যার আপনি এখানে? আসতে হলো মেজর, আসতে হলো। আমার মেয়েকে কথা শুনিয়ে ইঞ্জেকশন নেবে না বলে নাকি বের হয়ে এসেছো? মোহিত হাঁ হয়ে গেল। তার মানে ইতিমধ্যে বিচার চলেও গিয়েছে। যেখানে বিচার দেবার কথা মোহিতের, কারণ সে অপমানিত হয়েছে, সেখানে কিনা ওই মেয়েই তাকে সাহেস্তা করতে বিচার দিয়ে দিয়েছে। দুঃখে হাসি এলো মোহিতের, অবজ্ঞাজনক হাসি। স্যার একটা সত্য কথা বলি। হ্যাঁ বলো। আপনার মেয়ে একটা পাক্কা শয়তানের হাড্ডি আর বেয়াদব। কাউকে সম্মান করতে তো জানেই না, উল্টো কিভাবে অপমান করতে হবে সেটা ভালোভাবেই রপ্ত করেছে। ক্যাপ্টেন সৌম্য জানে মোহিত ঠোঁট কাটা, তাই বলে মেজর জেনারেলের সামনে তারই মেয়ের নামে এমন ভয়ঙ্কর ব্যাখ্যা শুনে মাথাটা ভনভন করে ঘুরে উঠল সৌম্য সাহারিয়ারের। ঠিক বলেছ মেজর মোহিত, মেয়েটা একদম মায়ের মতো হয়েছে। ঘরেও সম্মান পায় না আর এখানেও পায় না। হাফিজ মাহমুদের উক্তিতে চোখ কোঠর থেকে বেরিয়ে এলো সৌমের। মেজর জেনারেল মা মেয়ের অত্যাচারে নিগৃহীত? এই জন্যই তাহলে আমাদের ওপরে স্টিম রোলার চালাই বেটা হারামি? তা বাবা মোহিত, আমার মেয়েকে তুমি অপমান করেছ নাকি আমার মেয়ে তোমাকে করেছে? যদি বলতে খুব উপকার হতো আর কি। কথাটি বলে উত্তরের প্রত্যাশায় মোহিতের দিকে দৃষ্টি বুলালেন। আপনার মেয়ে আমাকে অপমান করে রুম থেকে বের করে দিয়েছে স্যার। খুক খুক করে কেশে ফেললেন মেজর জেনারেল নাফিজ মাহমুদ। যেই মেজরের ভয়ে তিনিও মাঝে মাঝে ততষ্ট থাকেন, সেই মেজর তার মেয়ের কাছে পাত্তা পায়নি। মোহিতের কাঁধে হাত চাপড়ে বলে উঠল নাফিজ মাহমুদ, থাক বাবা, মনে কষ্ট নিও না। যেখানে তোমাদের স্যারই প্রতিনিয়ত অপমানিত হচ্ছে, সেখানে একদিন অপমানিত হয়ে মন খারাপের কিছুই নেই। বিকেলে গিয়ে ইঞ্জেকশনটা দিয়ে এসো। যেই জায়গায় আমার মেয়ে দিতে চাই সেই জায়গাতেই, ঠিক আছে? না হলে ইঞ্জেকশনটা আমাকেই পুশ করবে বলেছে। আর তোমার যেই মিশন নিয়ে এত স্বপ্ন, সেই মিশনে যেতে হলে তোমাকে প্রচুর ফিট থাকতে হবে। আশা করি সব বুঝতে পেরেছো। বাচ্চাদের মতো করে জেদ করো না। নিজের স্বপ্নের মিশনের কথা মনে পড়তেই মোহিতের স্বর খাদে নেমে এলো। জি স্যার, আমি দেখছি কি করা যায়, বলেই আবারও স্যালুট ঠুকে নাফিজ মাহমুদকে বিদায় জানালো। ক্যাপ্টেন সৌম্য, তোমাকে মাফ করে দিলাম, যাও, আজকে শাস্তি দেওয়ার মোড নেই, বলেই ওয়াশরুমে ঢুকে গেল মোহিত। ক্যাপ্টেন সৌম্য যেন গভীর তলিয়ে যাওয়ার সমুদ্র থেকে বেঁচে ফিরল। এক মুহূর্ত কাল বিলম্ব না করে এক প্রকার দৌড়ে পালালো সে। মিনিট 20 হট একটা শাওয়ার নিয়ে রুমে এসে মোহিত তার গোপন ফোনটি বের করলো। ফোনটা অন করতেই একটা মেসেজ টুং করে উঠল। আহমেদ খান ইজ হেয়ার, শি ইজ ইন আফগানিস্তান। মেসেজটি দেখে মুহূর্তেই মুখে হাসি ফুটে উঠল মোহিতের। চোখগুলো হয়ে উঠল চকচকে। খুব দ্রুতই তাহলে মিশন শুরু হতে যাচ্ছে। তাহলে তো আর দেরি করা যাবে না। ওকে, গেট রেডি ফর ইনজেকশন, বলেই রেডি হয়ে ক্যাপ্টেন সৌম্যকে নিয়ে রওনা হলো ডক্টরের চেম্বারে। ডিউটি শেষ করে অ্যাপ্রন খুলে সবকিছু গুছিয়ে নিল স্বর্গ। আজ অনেক ধকল গেছে। সুযোগ পেয়ে অবশ্য ক্লোজ ফ্রেন্ড মেহনাজ পিউকে ডেকেছে। দুজনে একসঙ্গে বোপে খাবে সিদ্ধান্ত নিয়েছে। দুজনে যেই বের হবে অমনি মেজর মোহিত ক্যাপ্টেন সৌম্যকে নিয়ে হাজির। আসতে পারি? স্বর্গ স্মিত হেসে প্রশ্ন করল, এসেছেন তাহলে? আসতে হলো? কোন সমস্যা? না, সমস্যা নেই, শুয়ে পড়ুন, প্যান্ট খুলুন, বলেই মুখ টিপে হেসে ফেলল স্বর্গ। এবার আগে ভাগেই ভয়ের চোটে রুম ত্যাগ করলো সৌম্য। মোহিত লজ্জা এবং ব্যক্তিত্বের এমন ফালুদা হওয়াতে সে ইতস্থ করতে লাগলো। তা বুঝতে পেরে চিকন সুমিষ্ঠ কণ্ঠে স্বর্গ বলে উঠল, লজ্জার কিছু নেই মেজর। ও ডক্টর পিউ আমাকে হেল্প করবে, কারণ একটু এদিক সেদিক হলেই প্রচুর ব্লিডিং হবে। সো ডোন্ট প্যানিক, ওকে? এতক্ষণ ডক্টরের চেহারা না দেখলেও নরম কণ্ঠটা শুনে মেজর মোহিত দৃষ্টি নিক্ষেপ করলো স্বর্গের দিকে।
এবং আপনা আপনি মুখ থেকে অস্পষ্ট স্বরে বেরিয়ে এলো, মাশাল্লাহ। হাতে গ্লাভস পরে নিল স্বর্গ আর পিউ। মোহিতকে উপর হয়ে শোয়ানো হয়েছে। ইনজেকশনে মেডিসিন লোড করানোর জন্য পিউকে নির্দেশ দিল স্বর্গ। লজ্জায় ইতস্ততায় মোহিত বালিশে মুখ গুজে চোখটা বন্ধ করে ফেলল। সাথে সাথেই মনের ক্যানভাসে ভেসে উঠল গ্রে কালারের কুর্তির সাথে জিন্স প্লাজো পরিহিত চাঁদের মতো হলুদ ফর্সা বর্ণের পিচ্চি একটা পরী, যার ঝলমলে ডিপ ব্রাউন চুলের স্ট্রেট চুলগুলো কাঁধ পর্যন্ত স্টাইল করে কাটা। ধবধবে সাদা মুখশ্রীতে প্রসাধনীর কোনো ছোঁয়া নেই, তবুও যেন অপসরা। গোলাপি ঠোঁটে লিপ বাম কৃত্রিম আলোর ঝলকে চকচক করে উঠছে, সাথে ঠোঁটের নিচে কুচকুচে কালো তিলটা যা মনের ভিতরে নিষিদ্ধ ইচ্ছের জাগ্রত করে। বড় বড় চোখের ঘন পাপড়ির ঝাপটানিতে বুকে হাতুড়ি পেটাচ্ছে। মেজর, উঠে পড়ুন, ইনজেকশন পুশ করা হয়ে গেছে। মেয়েলি মিষ্ট কণ্ঠে ভাবনার ভাঙন হলো। এত দ্রুতই শেষ হয়ে গেল? এত দ্রুত নয়, পাক্কা 10 মিনিট লেগেছে বলেই হেসে ফেলল স্বর্গ। লজ্জায় দ্রুত প্যান্টটা ঠিক করে বেরিয়ে গেল মোহিত। এমন ভাবেই এই মেয়ের ভাবনায় ডুবেছে যে এত মোটা শুয়ের আঘাতও টের পায়নি। ওহ, সর্বনাশী একটা। ক্যাপ্টেন সৌম্য, বলেই ডেকে উঠল মোহিত আলাদিনের দৈত্যের মতো করে। নিমিষেই হাজির হলো সৌম্য। ছেলেটা বেশ কাজের। একসাথে অনেক কাজ করেছে মোহিত আর সৌম্য। যেমন চৌকস তেমনি ব্যক্তিত্ববান। 1.5 বছর ধরে ছেলেটি মোহিতের সাথে বিভিন্ন প্ল্যানে সামিল হয়েছে। মানুষকে হাসাতে এবং নিজেও হাসতে ভালোবাসে ছেলেটি। মোহিতেরও ইচ্ছে করে সৌম্যের মতো হতে, কিন্তু বিভিন্ন কারণে নিজের খোলস থেকে বেরোতে পারে না মোহিত। সৌম্য সুযোগ পেলেই তাকে হাসায়। এই জন্য সে সৌম্যের কাছে অনেক ঋণী। মোহিতের মরুভূমির ন্যায় জীবনে সৌম্য এক পশলা বৃষ্টির মতো। এজন্যই তো মোহিত ধীরে ধীরে নিজের ছোট ভাইয়ের স্থান দিয়েছে সৌম্যকে। ক্যাপ্টেন, তুমি কি ডাক্তারনিকে দেখেছ? সৌম্য গদগদ হয়ে মাথা নিচু করে 2 হাত বুকে ভাঁজ করে বলল, জি স্যার। ডাক্তারনি ভয়ঙ্কর সুন্দরী। ভয়ঙ্কর সুন্দরী নয়, বলো ভয়ঙ্কর বেয়াদব। বলেই পিছেল হেসে কালো রোদ চশমাটা নাটকীয় স্টাইলে চোখে লাগিয়ে এক হাত পকেটে ঢুকিয়ে শীষ বাজিয়ে প্রস্থান নিল। মেজরের এমন উদ্ভট আচরণ দেখে বেককল বনে গেল সৌম্য। রাত 12:15 রহস্যময় ব্যক্তির কাছে হঠাৎই একটা ফোন কল আসলো। হ্যালো খলিল ভুইয়া। তারপর বলো, ওখানকার কি খবর? সাহেব, ওই মেজরের কোনো একটা মিশনের প্রস্তুতি নিচ্ছে, কিন্তু কি মিশন সেটা বুঝতে পারছি না। সেটা বোঝার জন্যই তো তোমার মতো লোককে রাখা হয়েছে, কিন্তু এখন তো মনে হচ্ছে তুমি পুরাই একটা অপদার্থ। রাগ চেপে খলিল বলে উঠল, ক্যান্টনমেন্টের ভেতর থেকে খবর কি সহজে বের করা যায় সাহেব? টাকা ছিটাও খলিল। ভাত ছিটালে কাকের অভাব হবে না, আশা করি বুঝতে পেরেছ। রাখছি এখন, এসব অকাজে প্যাচাল ভালো লাগছে না। বলেই খট করে লাইনটা কেটে দিল ওপাশের ব্যক্তিটি। শালা গিরগিটি, বলে বাটন ফোনটি সজোরে আছাড় মারল খলিল। পাখির কিচিরমিচির শব্দে ঘুমের রেশ হালকা হয়ে গেল স্বর্গের। আজ তার অফ ডে, ইচ্ছে মতো ঘুমাবে এই নিয়তেই এসির পাওয়ারটা কমিয়ে কম্বল মুড়ি দিয়েছে। কিন্তু ভোরের আলো পড়তেই ঘুমটা হালকা হয়ে এলো। অ্যালার্মটি এখনো যেহেতু বাজেনি, আরেকটু চোখ বন্ধ করে রাখলে ক্ষতি কি? মুহূর্তেই বেডসাইড টেবিলের ওপরে থাকা মোবাইল ফোন নামক যন্ত্রটি কর্কশ সুরে বেজে উঠল। চোখ মুখ খিচে কম্বলের নিচে ঢুকে গেল স্বর্গ। কোনো মতে হাতড়ে মোবাইলটা সাইলেন্ট করে ফেলে রাখলো। চোখ বুজে ঘুমের সামান্য চেষ্টা চালালো সে। আকোষার দরজায় ধামধাম বাড়ির শব্দে আর চিল্লানির শব্দে স্বর্গের রাগ সপ্তম আসমানে পৌঁছে গেল। ব্ল্যাঙ্কেটটা সরিয়ে দরজা খুলে কাউকে দেখতে না পেয়ে রাগের পারদ আরো মাত্রা ছাড়িয়ে গেল। দরজায় কে এসেছিল বুঝতে বেশি বেগ পেতে হয়নি চৌকস ডাক্তারের। আজ এর একটা বিহিত করতেই হবে, এবং ডিস্টার্ব দাতাকে কিভাবে পানিশমেন্ট দিবে সেটাও ভেবে ফেলল। পা টিপে টিপে স্বর্গ সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো। লিভিং রুমে এসে দেখতে পেল কেউ একজন পায়ের ওপরে পা তুলে পত্রিকা পড়ছে। সামনে জুস আর হালকা নাস্তা। স্বর্গ জানে এটা তার ছোট ভাই, যদিও অত ছোট নয়, মাত্র 2 বছরের ছোট বড়। কিন্তু তাদের লড়াই মারামারি 3-4 বছরের বাচ্চাকেও কেন, টম অ্যান্ড জেরিকেও হার মানাবে। ওই তো পত্রিকার উপর দিয়েই সুখের চুলগুলো দেখা যাচ্ছে। খপ করে ধরতে পারলেই বাগে আনা যাবে।
যেই ভাবা সেই কাজ। ধূর্ত বাজ পাখির মতো ধরে ফেললো চুলের মুঠি। যদিও ছোট ছোট চুল ধরতে বেগ পেতে হচ্ছে, তবুও ছাড়া যাবে না। ঘুম নষ্ট করার শাস্তি ওকে পেতেই হবে ভেবেই চুল ধরে আরেক হাত দিয়ে গলা ঝাঁকাতে ঝাঁকাতে বলে উঠল, সুখের বাচ্চা হারামি, তোকে আমি মেরেই ফেলবো আজ। আকস্মাৎ আক্রমণে ভ্যাবাচাকা খেয়ে গেল যুবক। ড্রয়িং রুমের চিৎকারে মিসেস তনুজা মাহমুদ খুন্তি হাতেই দৌড়ে আসলেন। নাফিজ মাহমুদ সবেই চুলে অর্ধেক কালো রঙের কালিটা লাগিয়েছিলেন, বাকিটা আর লাগাতে পারলেন না। বাটি সমেত দৌড়ে চলে আসলেন। স্বর্গের ভাই সুখ পেছন থেকে জুসের গ্লাস হাতে এক সিপি চুমুক দিয়েই বলে উঠল, আপু, আমি তো এখানে। পেছন ফিরে সুখকে দাঁড়িয়ে থাকতে দেখে স্বর্গ নিজের আলুথালু চুলগুলো এক হাত দিয়ে চোখের সামনে থেকে সরিয়ে সামনে থাকা পুরুষটির দিকে নজর দিল। ধবধবে ফর্সা পুরুষটির ওভাল শেপের ক্লিন শেপ করা চকচকে মুখমণ্ডল, সেই মুখে রাজ্যের মায়া ভরা তীক্ষ্ণ চোখ যেন স্বচ্ছ সমুদ্র, খাড়া নাক, নৌকার মতো বাঁকা ভ্রু জোড়া, আর্মি কাটিং হেয়ারটা তাকে একটু বেশি মানাচ্ছে যেন। তার জিম করা পেশিবহুল শরীরের সামনে স্বর্গ নিতান্তই একটা পিঁপড়ে। এক হাত দিয়ে চুলের মুঠি এখনো ধরে আছে, বেখেয়ালে হাত সরাতে ভুলেই গেছে। অপরদিকে পুরুষটির ক্ষেত্রে ঘটনাটা ঘটেছে অন্য। স্বর্গের পরনে স্লিপিং শার্ট, ট্রাউজার, আলুথালু চুল, মুখে জমে থাকা তেলে চকচকে করা গাল, কাপা কাপা গোলাপি শুষ্ক ঠোঁট জোড়া এবং এতটা কাছাকাছি প্রথম কোনো মেয়ের হওয়া, সব মিলিয়ে মনের ভেতরে নিষিদ্ধ ইচ্ছেকে বারবার মাথা চাড়িয়ে জাগ্রত করে দিচ্ছে। না, আর পারা যাচ্ছে না। এটা তুই কি করলি মা? মেজরকে মেরে দিলি? বেচারা আমার কাছে এসেছে কাজে, আর এইভাবে অপমান করে দিলি? বাপকে তো পাত্তাই দিস না, অন্তত বাইরের মানুষকে তো দে। বাপির মুখে এমন নাটকীয় কথা শুনে স্বর্গ আহাম্মক হয়ে গেল। এই লোক আর্মির জেনারেল না হয়ে নাটক সিনেমায় ভাড়ামি করলে বেশি জনপ্রিয় হতো। মোহিতের চুলের মুঠি ছেড়ে আমতা আমতা করে মাথা নিচু করে বিনীত সুরে বলে উঠল স্বর্গ, সরি মেজর, আমি আমার ভাই ভেবে আপনাকে ধরে ফেলেছি, ইন্টেনশনালি করিনি আমি, মাফ করবেন। বলেই এলোমেলো পায়ে প্রস্থান নিল। মোহিত তার বুকের হার্টবিট আর ধুকফুকানিতে কথার খেই হারিয়ে ফেলল। তনুজা কোমল সুরে জানতে চাইল, বাবা, লাগেনি তো তোমার? না আন্টি, এসব ছোটখাটো মার আমার কাছে গায়ে তোলা পড়ার মতো। আপনি আপনার কাজে করুন প্লিজ, আমি ঠিক আছি। দেখেছো, বলেছিলাম না মেয়েটাকে ডাকতে। স্যার, বাকি রংটা চুলে লাগিয়ে আসুন, জোকার লাগছে আপনাকে। মোহিতের এমন কথা শুনে বোকার মতো হাসি দিয়ে আবারও অশ্মে ঢুকে গেল নাফিজ মাহমুদ। মোহিত জানে বাবা হিসেবে নাফিজ মাহমুদ 10-এ 10। কাজের সূত্রে নাফিজ মাহমুদের সাথে অনেক মেলামেশা করার সুযোগ পেয়েছে মোহিত। ভদ্রলোক যেন হাসি খুশি, যেমন কঠোর তেমনি আবার কঠোরও। তিনি কাজ আর ফ্যামিলি কখনো এক জায়গায় রাখেন না। মোহিতকে নাফিজ মাহমুদ বারবার একটা কথাই বলেছেন, আমার ফ্যামিলি আমাকে নিয়ে কখনো কোনো অভিযোগ করতে পারবে না মোহিত। আমি কখনো ওদের প্রতি কঠোরতা দেখাইনি। যখন যতটুকু ওদের ভালো রাখতে প্রয়োজন হয়েছে আমি সেভাবেই দিয়েছি। আমার ছেলে মেয়েদের কাছে আমি বেস্ট বাবা, আমার স্ত্রী তনুজার কাছে আমি শ্রেষ্ঠ হাজবেন্ড। এর চাইতে বড় অর্জন আর কি বা হতে পারে মোহিত? মোহিত মন থেকে এই ভদ্রলোককে অনেক বেশি শ্রদ্ধা করে। নাফিজ মাহমুদ কর্মক্ষেত্রে যতটা কঠোর, কর্মক্ষেত্রের বাইরে ততটাই নমনীয়। নাফিজ মাহমুদের মাঝে মোহিত নিজের বাবার প্রতিচ্ছবি খুঁজে পায়। হঠাৎই পেছন থেকে সুখ কাশি দেওয়ার ভান করে, এহেম এহেম, হাই ব্রো, আমি সাফওয়ান মাহমুদ সুখ, স্বর্গের গুণে গুণে 2 বছরের ছোট একমাত্র আদরের ভাই। খুব জ্বালাই তো, এই জন্য মাঝে মাঝে বাগে পেলেই রামধুলানি দেয় একেবারে। আবার মাঝে মাঝে লুকিয়ে পড়ি, তখন বাপি ওর খামসি খায়। এই ধরুন আজকের ব্যাপারটাই। একটু আগেই ইচ্ছে করেই ওর আরামের ঘুমটা ভাঙালাম, তার বদলে আপনি কেলানি খেলেন। কিন্তু আপনাকে কেলানি খাওয়ানোর ইচ্ছে আমার সত্যি ছিল না, জাস্ট ওর ছুটির দিনটা স্পয়েল করতে চেয়েছিলাম। অ্যান্ড আই এম সাকসেস। বলেই কলার ঝাঁকালো 22 বছরের ক্যাডেট পড়ুয়া যুবকটি।
এই মুহূর্তে মোহিতের এই বাড়ির প্রত্যেক সদস্যকে পাগল বলে মনে হচ্ছে, সাথে নিজেকেও। কিন্তু ফিউচার শ্বশুর বাড়ি বলে কথা, কাউকে পাগল বলা যাবে না। চুপচাপ জুসের গ্লাসে হাত নিয়ে একটা ছোট চুমুক বসালো এবং মনে মনে ভাবলো, পাগল হয়ে যদি সুখের লহময় দিন গুজরান করা যায়, ক্ষতি কোথায়। 20 মিনিট পর জেনারেল নাফিজ মাহমুদ তার স্টাডি রুমে মোহিতকে ডাকলেন। মোহিত কিছু কাগজ আর নকশা নিয়ে পৌঁছে গেল সিঁড়ি বেয়ে 2 তলার কর্নারের কাঙ্ক্ষিত সেই রুমে। শুরু হলো তাদের গোপন বৈঠক। হেই, আপনি ক্যাপ্টেন সৌম না? আকস্মিক মেয়েলি কণ্ঠ শুনে পেছন ফিরতেই সামনে দাঁড়ানো সুন্দরী এক মেয়েকে দেখে ভীষণ খেল সৌম। জি, আমি ক্যাপ্টেন সৌম সাহারিয়ার। আপনাকে তো চিনলাম না। আপনার ব্রেনে জং ধরেছে ক্যাপ্টেন। 2 দিন আগেই আমাদের দেখা হয়েছিল বুশরা জাহিন স্বর্গের চেম্বারে। মাথা ঝুলকে এ মনে পড়েছে বলেই ভদ্রতার সূচক হাসি বিনিময় করলো সৌম। আরো বলল, সেদিন দেখা হলেও কথা হয়নি, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। হেমা, না না, কোনো প্রবলেম নেই। আপনার নামটা তো জানা হলো না, যদিও আপনি আমার নাম ইতিমধ্যে জেনে গেছেন। মেহনাজ পিউ, আমি স্বর্গের স্কুল জীবনের ফ্রেন্ড। সুন্দর নাম, ঠিক আপনার মতো। ফ্লার্টিং করছেন? সৌম জিভ কামড়ে কান ধরে কিউট করে তবা করে বলে উঠল, একদমই না ম্যাডাম। পিউয়ের কি হলো কে জানে। সৌমের এমন রূপ দেখে মনে তার ঠান্ডা বাতাস বয়ে গেল। সকাল 10টা বেজে 5 মিনিট। সেনা সদস্যদের প্রশিক্ষণ অনুশীলন চলছে। মোহিত দাঁড়িয়ে তা পর্যবেক্ষণ করছে আর ভাবছে, ভেতরের খবর বাইরে কে পাচার করছে। নিজেদের ব্যক্তিগত তথ্য কিভাবে আংশিক হলেও ফাঁস হচ্ছে। আরো বেশি সতর্ক হতে হবে। কোনোভাবেই এবারের প্ল্যান ভেস্তে দেওয়া যাবে না। যেই বোয়াল আমি 2 বছর ধরে খুঁজে চলেছি, তাকে এবার আমার জালে আটকাতেই হবে। কি ব্যাপার মোহিত, তোমাকে অন্যমনস্ক লাগছে? হঠাৎ পেছন থেকে এমন ভরাট কণ্ঠ শুনে চমকে ওঠে মোহিত। ভাবনা কাটিয়ে পেছন ফিরে লেফটেন্যান্ট জেনারেল নিয়াজ মোর্শেদকে দেখে তৎক্ষণাৎ সেলুট জানায়। কিছু না স্যার, হঠাৎ মায়ের কথা মনে পড়ছে। দীর্ঘদিন তিনি হসপিটালে ভর্তি, সুস্থতার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না, তাই একটু চিন্তিত হয়ে পড়েছিলাম। এমন আর হবে না, সরি স্যার। ডোন্ট ওয়ারি মাই বয়, সব ঠিক হয়ে যাবে। কাজে মন দাও। আর তোমার মিশনের কি খবর, কোনো খোঁজ পেলে? নিয়াজ মোর্শেদকে কেমন জানি সুবিধার মনে হয় না মোহিতের, তাই মোহিত সব কথা চেপে গিয়ে নানান তালবাহানা লাগিয়ে এক গল্প বলে ফেলল। না স্যার, কোনো কিছু করেও আহমেদ খানের নাগাল পাচ্ছি না। আপনি টেনশন করবেন না, আমি ঠিক খুঁজে বের করব। কথাটি বলে আর এক মুহূর্তও দেরি না করে চোখে কালো রোদ চশমা পরে লম্বা লম্বা পা ফেলে হাঁটা ধরল মোহিত। গন্তব্য সিএমএইচ। একবার মাকে দেখে ডক্টরের সাথে কথা বলতে হবে। দেখুন মেজর মোহিত, আপনার মায়ের হার্টের পেসমেকার মেশিন বসাতে হবে। আপনার মা অনেক দিন ধরেই এখানে ভর্তি রয়েছে। আমি দীর্ঘদিন ওনার চিকিৎসা সেবা দিয়ে আসছি। ওনার সমস্ত কন্ডিশন আমার নখদর্পণে। ওনার হার্টের স্বাভাবিক কার্যক্রম বলুন বা স্পন্দন তৈরি করাই বলুন, ওনার হার্টের যে কন্ডিশন, এখন আপনি অনুমতি দিলেই আমি মেশিন বসানোর ব্যবস্থা করতে পারি, অপারেশন করানোর ব্যবস্থা নিব। মেশিন বসালে কি আমার মা পুরোপুরি সুস্থ হয়ে যাবে ডক্টর? মোহিতের কথা শুনে চুপ করে দৃষ্টি নত করে ফুস করে নিঃশ্বাস নিলেন প্রফেসর সরোয়ার জাহান। দেখুন মেজর, হায়াত মৌতের উপরে যিনি আছেন তার হাতে। আর আমি আপনাকে 1%ও গ্রান্টি দিতে পারবো না, তবে আমার বিশ্বাস আপনার মা সুস্থ হবে। কথাটি বলে মোহিতের হাতের উপরে হাত রাখলেন প্রফেসর। আর দেরি করবেন না মেজর, দেরি করলে অবস্থা খুব খারাপ হয়ে থাকবে। যত দ্রুত সিদ্ধান্ত নেবেন ততই ওনার জন্য ভালো। চোখ বন্ধ করে কিছু একটা ভাবল মোহিত, পরের ক্ষণে গমগমে কণ্ঠে বলে উঠল, আপনি অপারেশনের সবকিছু রেডি করুন, কিন্তু মেজর একটা প্রবলেম আছে। এই বলে একটা পেপার এগিয়ে দিলেন প্রফেসর মোহিতের দিকে। এটা কি? মেজর মোহিত, এখানে আপনাকে বন্ড সই দিতে হবে। কথাটি শোনা মাত্রই মাথায় যেন আকাশ ভেঙে পড়ল মোহিতের। জিজ্ঞাসু দৃষ্টিতে মোহিত প্রফেসরের দিকে তাকালো। আসলে অপারেশনের একটু জটিলতা রয়েছে। ভাগ্য খারাপ হলে ওটির টেবিলেই উনি মারা যেতে পারেন, কিন্তু আমরা আমাদের চেষ্টার কোনো ত্রুটি রাখবো না মেজর। প্রফেসরের কথা শুনে চোখের মধ্যে জ্বালা শুরু হলো মোহিতের। এখন কি ভারী বর্ষণ হবে চোখের 2 কূল ছাপিয়ে।
এমনটা কি হবার কথা ছিল? আজ থেকে 6 বছর আগের ভাবনায় ডুব দিল মোহিত। শীত বিদায় নিবে নিবে ভাব, কিন্তু রাতে হালকা শীতের আমেজ রয়েছে এবং দিনে চকচকে সোনালি রোদ। আকাশে সাদা মেঘের ভেলা ভাসছে। মোহিত তখন সেকেন্ড লেফটেন্যান্ট। তার পোস্টিং ছিল কুমিল্লা ক্যান্টনমেন্টে। মোহিত সকালে জগিং শেষে শাওয়ার নিয়ে ডাইনিং হলের উদ্দেশ্যে পা বাড়িয়েছিল মাত্র। হঠাৎই মোহিতের হাতে থাকা মুঠোফোনটা ভাইব্রেট শুরু হয়। স্ক্রিনে দৃষ্টি ফেলে পাপা নামটি দেখে হাসি ফুটে ওঠে মোহিতের মুখে। হ্যালো। হ্যাঁ, কেমন আছো মোহিত? ভালো আছি পাপা। তোমরা সবাই কেমন আছো? আমরা অনেক ভালো আছি। একটা খুশির খবর আছে তোমার জন্য মোহিত। জি পাপা, বলো। নামিরার বিয়ে ঠিক করেছি। জানি সবকিছু অনেক দ্রুত হয়েছে, তোমাকে জানানোর সময় হয়নি। পাত্র নামিরার বেশ পছন্দ হয়েছে। বাকি কথা বাসায় এসে বলবো। আজ তুমি ঢাকায় ব্যাক করবে, রাতে এঙ্গেজমেন্ট। বোনের বিয়ের কথা শুনে মোহিত প্রথমে অনেক খুশি হয়, কিন্তু পরে ভাবতে থাকে সবকিছু এত দ্রুত হয়ে যাচ্ছে। মোহিত জানে তার বাবা একজন বিচক্ষণ মানুষ। সে ভুল সিদ্ধান্ত নেবে না অবশ্যই, কারণ একজন বিচক্ষণ ম্যাজিস্ট্রেট আর যাই করুক তার হাতে কখনো মেয়ে তুলে দেবেন না। মোহিত আরো কিছু কথা বলে ফোনটা কেটে দেয়। নিজ কক্ষে ব্যাগ গুছাচ্ছে মোহিত। একমাত্র বোনের বিয়ে বলে কথা। 15 দিনের ছুটি নিয়ে মোহিত ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। এখন বিকেল 5টা। মোহিত দাঁড়িয়ে আছে তার বাড়ির মেইন ডোরের সামনে। কলিং বেল টিপে অপেক্ষা করছে। হুট করে খেয়াল হলো দরজায়। দীর্ঘ 6 মাস পর মোহিত বাসায় এসেছে। মোহিতকে দেখে ভূত দেখার মতো করে চমকে উঠল 10 বছরের এক বালক। চিৎকার করে বলে উঠল, ভাইয়া! আদরের ছোট ভাইকে জড়িয়ে কোলে তুলে ফেলল মোহিত। নামিরা আর মোহিতের চাইতে বয়সে অনেক ছোট এই পুচকো মুকিত যেমন বাড়ির ছোট সদস্য, তেমনি কিউট একটা বাচ্চা। এজন্যই তো সকলের চোখের মধ্যমণি। হুট করে এলে, জানালে না কেন? তোকে সারপ্রাইজ দিলাম। পাপা জানতো, মাও জানতো, তোকে কেউ জানায়নি, আমি নিষেধ করেছি তাই। এই বলে কোল থেকে মুকিতকে নামিয়ে সোফায় ফেলে দিল মোহিত। ফেলেই সুড়সুড়ি দেওয়া শুরু করলো। মুকিত হেসে কুটি কুটি। তাদের দুই ভাইয়ের খুনসুটি হাসাহাসি করার শব্দে রান্নাঘর থেকে দৌড়ে এলেন মিসেস তারিন রহমান আর নামিরা। নামিরা এসেই মোহিতের কান টেনে ধরল। এই 6 মাসে একবারও আসতে মন চায়নি তোর? আহ আপু, লাগছে তো। মা, লাগছে, ছাড়তে বলো। না, ছাড়বো না, লাগার জন্যই তো দিয়েছি। আচ্ছা সরি, মাফ করে দেন আপু। নেক্সট বার থেকে প্রতি মাসে মাসে আসবো। মুকিত নামিরাকে অন্যায় করে বলল, ছেড়ে দাও না আপনি, ভাইয়ার কানে ব্যথা লাগছে তো। ভাইয়ের হয়ে উকিল হয়েছিস? মুকিত মাথার ওপর নিচ করে হ্যাঁ বোঝালো। আচ্ছা যা, ছেড়ে দিলাম। ছেলে মেয়েদের এমন কীর্তি দেখে হেসে ফেলেন মিসেস তারিন। তোদের নিয়ে আর পারি না। যা মোহিত, ফ্রেশ হয়ে খেয়ে নে, আজ কাজ আছে অনেক। পটু, এই ব্যাগে যা যা আছে সব তোর, যা নিয়ে যা, সব তোর। মুকিত যেন আকাশের চাঁদ হাতে পেল। এই জন্যই তো ভাইয়াকে তার এত ভালোবাসতে ইচ্ছে করে। এবার নামিরার পিছু নিল মোহিত। তুই প্রেম করছিস না? নামিরা হাত উঁচিয়ে বলে, মারবো একটা ঠাটিয়ে। আচ্ছা বুঝেছি, লজ্জা পেতে হবে না, শুধু বল বরকে, পটাপট নামটা বলে ফেল। তুই চিনিস? আমি চিনি। নামিরা লজ্জায় মাথা নিচু করে মুখ টিপে হেসে ফেলে। সোহাগ ভাই। নামিরার দিকে দৃষ্টি ফেলে নামিরার রক্তিম গাল লাল, ওনার কোনা আঙ্গুলে পেঁচাতে দেখে মোহিত বুঝে ফেলে শি ইজ রাইট। শিওর সোহাগ ভাই? নামিরা মাথা দুলিয়ে হ্যাঁ সূচক উত্তর দেয়। কিভাবে পটালি ওই হাবলুটাকে? নামিরা চোখ রাঙিয়ে বলে ওঠে, মার খাবি কিন্তু মোহিত। মোহিত খুব ভালো করে সোহাগ নামের ছেলেটিকে চেনে। মোহিতের বাবার বাল্যকালের এক বন্ধুর ছেলে এই সোহাগ। ছেলেটি গ্রামে থাকতো। একদিন মোহিতের বাবা আদনান ওয়াসিফ অনেক রাত্রে একটি ছেলেকে এনে কঠিন গলায় সবাইকে ডেকে বলেছিল, আজ থেকে এই ছেলে আমাদের ছেলের মতো, সেও এই বাড়ির সদস্য এখন থেকে। ও আমার বন্ধু হামিদের ছেলে। ওর বাবা 2 দিন আগেই এই দুনিয়া ত্যাগ করেছে। ইহজগতে ওর কেউ নেই। তোমরা কেউ কখনো ওর সাথে কোনো প্রকার খারাপ আচরণ এবং অশোভনীয় কোনো কিছু করবে না, তাহলে আমি অনেক কষ্ট পাবো। আজকে আমি এই এতিমের গার্ডিয়ান হলাম। ভবিষ্যতে আমার অবর্তমানে এই ছেলের দোয়ায় আল্লাহ চাইলে অন্য কেউ তোমাদেরও গার্ডিয়ান হয়ে যাবে।
সোহাগ তখন ইন্টারমিডিয়েটের এক্সাম দিয়েছে কেবল। এই অবস্থায় কোথায় যাবে, কার কাছে যাবে, কিছুই ঠাহর করতে পারছিল না। এমন সময় ফেরেশতার মতো সামনে এসে দাঁড়িয়েছিলেন আদনান ওয়াসি। মিসেস তারিন সোহাগকে কাছে টেনে নিয়ে বলেছিলেন, আমাকে আম্মা ডাকতে পারবি? সোহাগ সেদিন মিসেস তারিনকে জড়িয়ে ধরে কেঁদে দিয়েছিল। সোহাগ পড়াশোনায় অনেক ব্রিলিয়ান্ট ছিল। নিজের পড়াশোনার পাশাপাশি নামিরা আর মোহিতকেও অঙ্ক ইংরেজি পড়াতো অবসর সময়ে। নামিরা এসএসসি পরীক্ষার সকল নোটস নিত, হাতে তৈরি করে দিয়েছিল সোহাগ। যেদিন ইন্টারমিডিয়েট এক্সামে সোহাগের জিপিএ 5 পেল, সেদিনই মিসেস তারিন আর আদনান ওয়াসিফের খুশি দেখে কে। নিজের সন্তানের মতো সকল সুযোগ সুবিধা দিয়েছিলেন সোহাগকে, পড়িয়েছিলেন পাবলিক বিশ্ববিদ্যালয়ে। নিজের যোগ্যতা বলে সোহাগ নামকরা এক কলেজের ইংরেজি বিষয়ের প্রফেসর হিসেবে নিয়োগ পায়। মোহিত আগেই বলেছিল সোহাগের জন্য নামিরার মনে কোথাও কিছু আছে, কিন্তু এটা যে প্রেম ভালোবাসা পর্যন্ত গড়াবে তা ভাবতেও পারেনি মোহিত। কারণ সোহাগ ছিল খুবই সাদাসিধে, ঘর কোনো টাইপের ছেলে। 3 তলার চিলেকোঠার ঘরটাতে সারাক্ষণই পড়াশোনা করে কাটাতো, খাওয়া দাওয়ার সময় ছাড়া। মায়ের ডাকে ধ্যান ফিরল মোহিতের। খেতে আয়, আর কিছু কাজ হাতে হাতে করে দে বাবা। কাজগুলো বুঝিয়ে দিয়ে চলে গেলেন মিসেস তারিন। চারপাশে আলো ঝলমল করছে, কিছু কাজে আত্মীয়রা এসেছে। বাচ্চাদের হাসাহাসিতে মুখরিত চারিপাশ। বাড়িতে যেন চাঁদের হাট বসেছে। নামিরার আঁখত হবে আজ। মুকিম কর্মব্যস্ততায় তার বাবার খবর নেওয়ার সময়ই পায়নি। তবুও তার মায়ের কাছে জানতে চেয়েছে, মা, পাপাকে দেখছি না কোথাও। আছে কোথাও, কাজে ব্যস্ত হয়তো, আঁকদের সময় দেখতে পাবি বলেই অন্যদিকে চলে গেলেন। পার্লারের মেয়েরা এলো নাকি সেটা দেখতে। ঘরের এক কোণে বসে জীবনের হিসাব করছেন আদনান ওয়াসিফ। ওনার জীবদ্দশায় কোনোদিন এমন পরিস্থিতির মুখোমুখি হননি তিনি। নিজের এত বছরের অর্জন আর সততা সম্মান খুইয়ে দিবেন, নাকি পালিয়ে যাবেন, নাকি জীবন দিয়ে হলেও সব আগলে রাখবেন, কোনো সিদ্ধান্তে উপনীত হতে পারছেন না তিনি। দিনের রাতে এত পরিমাণ হুমকিজনক ফোন কল আর নেওয়া যাচ্ছে না। কি করতে পারি আমি এখন? পরিত্যক্ত একটা বিল্ডিং এর আধ ভাঙা একটি কক্ষে গোপন বৈঠকে বসিয়েছেন কয়েকজন গণ্যমান্য ব্যক্তি। তারা সবাই সমাজের উজ্জ্বল ব্যক্তিবর্গ। তাদের ভালো মানুষের আড়ালে মুখোশ জনগণ জানে না। জানানোর দরকারই বা কি? তারা কি দেশের মানুষের মুখের ভাত কেড়ে নিয়েছে? নিজের স্বার্থ নিয়ে ভাবা কি ভুল কিছু নাকি? টাকার প্রতি লোভ কার না আছে? সামান্য একজন নির্বাহী অফিসারের কাছে এইভাবে জিম্মি না হয়ে, এত ভয় না পেয়ে ভয়কে জয় করলে কেমন হয় লেফটেন্যান্ট? ভনিতা না করে খুলে বলুন, কি করতে চাইছেন আহমেদ খান? আহমেদ খানের উত্তর শোনার আশায় বাকি সদস্যরা গভীর আগ্রহ নিয়ে তার মুখপানে দৃষ্টি দিলেন। যদি ওই নির্বাহী অফিসারই আর না থাকে তাহলে কেমন হবে? কথাটি সকলের মনে ধরে গেল। এজন্যই বলি আহমেদ, উনি আসলেই একটা পাক্কা খিলাড়ি বলেই হাততালি দিলেন নব্য হওয়া মন্ত্রী মোশতাক চৌধুরী। আহমেদ খান হুইস্কির গ্লাস 3 আঙ্গুল দিয়ে ধরে তাতে বরফ ঢেলে নাড়তে নাড়তে ঢেউ খেলানো উহুস্কির দিকে তাকিয়েই আবারও বলে উঠল, আমি তো জানি সেনাবাহিনীর লোকেরা হয় সৎ, ন্যায়, নিষ্ঠাবান। তো তুমি কিভাবে এমন জোচ্চরের হলে লেফটেন্যান্ট? গ্লাসে হুইস্কি ঢালতে ঢালতে বিদঘুটের শব্দে হো হো করে হেসে উঠলেন লেফটেন্যান্ট। একজন লেফটেন্যান্টকে সরকার বেতন কত দেয় জানো? পাশে থাকা মোস্তাক জানতে চাইলেন, কত? মাত্র 29,000 টাকা। কিন্তু আমার পেটটা দেখেছ? পেটের দিকে আঙ্গুল তাক করে লেফটেন্যান্ট সকলের উদ্দেশ্যে বলেন, আমার পেট চাই কোটি কোটি টাকা। এখন এই কোটি টাকার খিদে এই সামান্য খড়কুটো দিয়ে কিভাবে চলবে আহমেদ? পাশে থাকা খলিল বলে উঠল, আমার বেতনের কথা আর নাই বা বললাম সাহেব, সামান্য একজন দ্বার প্রহিত, সেই হিসাবে কিছুই পাই না। আপনাদের পায়ের ধুলো লাগিয়ে যদি একটু খেয়ে পরে বেঁচে থাকতে পারি, এটাই আমার জন্য অনেক কিছু। তাহলে ওই কথাই রইল, উড়িয়ে দাও লেফটেন্যান্ট নির্বাহী অফিসারকে। পথের সামনের কাঁটা যত দ্রুত সরবে তত পথ ভালোভাবে হাঁটতে পারবো, বুঝতে পেরেছ? আর মন্ত্রী শোনো, হারামি যেহেতু হয়েছ, তাহলে সরকারকে কিভাবে কি বোঝাতে হবে আশা করি সব আয়ত্ত করবে। লেফটেন্যান্ট যেন না ফাঁসে, ফাঁসলে নরম গদিতে কিন্তু বসতে পারবে না।
কথাটা মাথায় ঢুকিয়ে নিও ভালোভাবে, বলেই হুইস্কির গ্লাসে ঠোঁট লাগিয়ে এক সিপি টান দিল। রাত 9টা বেজে 45 মিনিট। নামিরা আর সোহাগকে পাশাপাশি বসানো হয়েছে আংটি বদল করানোর জন্য। অনুষ্ঠান ঘরোয়াভাবেই হচ্ছে। নামিরাকে পুতুলের মতো লাগছে আজকে মোহিতের কাছে। যেহেতু সামনে বিয়ের অনুষ্ঠান ধুমধাম করেই হবে, তাই আজকে এত বেশি আয়োজন করা হয়নি। আংটি বদল করার জন্য দুটো আংটি মিসেস তারিন একটি ফুলের ডালিতে করে নিয়ে এলেন সামনে। সামনে পাতানো টেবিলে রাখলেন। এতদিন পর মোহিত ভালোভাবে সোহাগের দিকে খেয়াল করে দেখল। নামিরার জন্য সোহাগের চোখে গভীর ভালোবাসা, ভালো লাগার হাতছানি। সোহাগকে কেমন যেন পরিপূর্ণ আর উচ্ছ্বাসিত লাগছে। আংটি বদল করার জন্য সোহাগ আংটি তুলে নিয়ে নামিরার হাতটা টেনে নিল। খুবই সন্তর্পণে আংটি পরিয়ে দিল, যেন নামিরার আঙ্গুলও টের না পায়। বিষয়টা খুব ভালো লাগলো মোহিতের। যাক, তার বোন পারফেক্ট কাউকে খুঁজে পেয়েছে। আর যাই হোক, মোহিত বুঝে গেছে এই ছেলের থেকে কখনো নামিরা কষ্ট কি জিনিস উপলব্ধি করতে পারবে না। আংটি বদল করার খুশিতে সকলে হাততালি দিয়ে হপু কপতিকে কংগ্রাচুলেশন জানালো। এত এত খুশির মধ্যে মোহিতের নজর গেল তার বাবার দিকে। ভদ্রলোকের বিধ্বস্ত চেহারা মোহিতের মনে ভয়ের স্তূপ জমালো। কি এমন ভাবছেন উনি? উনি কি অসুস্থ? নামিরার বিয়েতে কি উনি খুশি নন? আপুর জেদের কাছে হার মেনে কি বিয়ে দিতে হচ্ছে ওনার অমতে, নাকি অন্য কোনো ঘটনা লুকিয়ে আছে? সকল ভাবনাকে দূরে ঠেলে সমস্ত প্রশ্নের উত্তর জানতে বাবার কাছে দ্রুত এসে দাঁড়ালো মোহিত। পাপা, কিছু না লুকিয়ে সত্যি করে বলো তো কি হয়েছে? মেজর মোহিত, আপনি এখানে? পেছন থেকে সুমিষ্টি মেয়েলি সুর কার হতে পারে তা ভাবতে ন্যানো সেকেন্ডও সময় লাগলো না মোহিতের। পেছন ফিরে মিষ্টি হাসি দিয়ে বলে উঠল, জি ডাক্তার সাহেবা, আমি এখানে আপনার সামনে। চাইলে আমার চুল টেনে কাল টিপে ধরতে পারেন। লজ্জায় চোখটা নামিয়ে নিল স্বর্গ। লজ্জায় অবনত মুখশ্রী দেখে মোহিতের নিজেকে নেশাখোর মনে হচ্ছে। কি আছে এই মায়াবী চেহারায়? আমি আপনাকে কিন্তু অলরেডি সরি বলেছি মেজর। তা নাটক না করে এখানে কেন এসেছেন জানতে পারি? একটা কাজ ছিল। তো কাজটি কি শেষ? মোহিত মাথা ঝাঁকিয়ে নরম সুরে বলল, আপাতত শেষ। তা মিস গন্ডি, সরি স্বর্গ, আপনার ইউনিফর্ম কোথায়? ডিউটি আওয়ার শেষ, বাড়িতে যাব। চলো একসাথে যাওয়া যাক, বলেই মোহিত সামনের দিকে সম্মানের সহিত হাত ইশারা দিল। দাঁড়ান 1 মিনিট মেজর, যাব আর আসবো, বলেই হুড়ুত করে দৌড় লাগালো স্বর্গ। স্বর্গের পরনে জিন্স কালারের রোম পার্টসের সাথে হাফ হাতা হোয়াইট টি শার্ট, পায়ে স্নিকার্স, সাথে ম্যানিটেইলের স্টাইলে চুল বাঁধা, চোখে সামান্য কাজল, ঠোঁটে হালকা গোলাপি লিপস্টিক। মোহিতের বুকে কম্পন ধরালো। স্বর্গ যাওয়ার পর মোহিত 2 হাত দিয়ে বুকটা চেপে ধরে ওয়েটিং চেয়ারে বসে পড়ল আর বলে উঠল, হৃদয় হরণী একটা। মিনিট 5 পরে ফিরে এলো স্বর্গ। কি ব্যাপার মেজর, আপনাকে এমন বিধ্বস্ত লাগছে কেন? বুকে ব্যথা হচ্ছে? স্বর্গ 2 হাত দুটো ঠান্ডা জুসের কাপ নিয়ে মোহিতের দিকে ভুরু কুঁচকে উৎসুক দৃষ্টি নিয়ে দাঁড়িয়ে আছে। স্বর্গের কথা শ্রবণ ইন্দ্রিয়তে প্রবেশ করা মাত্রই দুম করে দাঁড়িয়ে পড়ল মোহিত। না মিস স্বর্গ, আসলে কেউ আমাকে খুন করতে চাচ্ছে। স্বর্গ ভয় পেয়ে জিজ্ঞাসা করলো ফিসফিসিয়ে, কে খুন করতে চাইছে মেজর? আপনি তাকে চিনতে পেরেছেন? ডিপার্টমেন্ট জানে? চিনতে পেরেছি, কিন্তু আমি খুন হতে চাই মিস স্বর্গ, তাই ডিপার্টমেন্টকে জানাইনি। এবার স্বর্গ বুঝতে পারলো মোহিত তার সাথে মজা নিচ্ছে, তাই সে মুখ ফুলিয়ে বলল, আমাকে বোকা বানালেন মেজর মোহিত ওয়াসিফ, এর শোধ আমি তুলব। বলেই জুসের কাপ এগিয়ে বলে উঠল, নিন ঠান্ডা জুস পান করুন, বাইরে অনেক গরম। জুস হাতে নিতে নিতে মোহিত স্বর্গের দিকে তাকিয়ে বলে বসল, আমি চাই আপনি আমার উপরে শোধ তুলুন মিস স্বর্গ। কথাটি বলে স্বর্গর চোখে চোখ রাখলো। কতক্ষণ তাদের দৃষ্টি বিনিময় হলো কে জানে। ধ্যান ভাঙল ক্যাপ্টেন সৌমের ডাকে, স্যার জিপ নিয়ে এসেছি, হেডকোয়ার্টারে যেতে হবে, বোর্ড মিটিং আছে। সৌম্যর উপস্থিতিতে ইতস্ততায় দুজনেই দ্রুত দৃষ্টি সরিয়ে কাচুমাচু করে কেউ কাউকে বিদায় না জানিয়ে দ্রুত প্রস্থান নিল। হুইস্কির বোতল থেকে কেবলই নিজের পছন্দ মতো এক গ্লাসে ঢেলে লেফটেন্যান্ট কর্নেল নাসের হায়দার
চুমুক দেওয়ার আগে টেবিলে রাখা ফোনটি কাঁপতে শুরু করলো। অসময়ে যখন তখন ফোন আসা নাসেরের পছন্দ নয়। বিরক্তিতে চোখ উপরের দিকে উল্টিয়ে ঠোঁট কামড়ে ধরে ফোনটি হাতে নিল। স্ক্রিনে জানা পরিচিত রাঘব বোয়ালের নাম্বার দেখে মুখের সমস্ত দাঁত বের করে এলো খুশিতে। হ্যালো, ওইদিকের খবর কি লেফটেন্যান্ট? গোপন সূত্রে জানতে পেরেছি কোনো এক মেজর আমার ওপর খুব নজরদারি করছে। মেজরকে একটু ঘোল খাওয়ালে কেমন হয় বলো তো? তোমার যা ভালো মনে হয় আহমেদ, কিন্তু তুমি কি তার নাগাল এত সহজে পাবে? মেজর কিন্তু সাধারণ কোনো মেজর নয়। যেমন চৌকস তেমন কার্য উদ্ধারকারী। পুরো ডিপার্টমেন্ট তার সাথে আছে। ব্রিগেডিয়ার জেনারেল পর্যন্ত তাকে বেশ সমীহা করে চলে। শুনুন লেফটেন্যান্ট, তোমার দায়িত্ব আমাকে খবর সাপ্লাই দেওয়া। আমি কিভাবে কি করব সেটা নিয়ে তোমার না ভাবলেও চলবে। রাখছি বলেই কলটা কেটে দিল। নাসের এর মাঝে মাঝে মনে চায় এক শুটে আহমেদের বুকটা ঝাঁঝরা করতে। বেটা নিজেকে মহাপণ্ডিত ভাবে, যা খুশি তাই বলে ফেলতে দ্বিধা করে না। শালা খুনি একটা। কিন্তু টাকার লোভে শত অপমান সহ্য করলেও দাঁত কামড়ে পড়ে আছে নাসের। বাংলাদেশ আর্মি হেডকোয়ার্টারে বোর্ড মিটিং বসেছে। আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে আহমেদ খান নামের এক ব্যক্তি, যিনি প্রচুর অর্থ, কোটি কোটি টাকার হীরা আর মানুষের বিভিন্ন অর্গান পাচারের কাজ রীতিমতো করে যাচ্ছে। কোনো পুলিশ, র্যাব, বিডিআর, এমনকি আর্মির কয়েকটি ইউনিট মিলেও কিছুই করতে পারছে না। কোনো কিছুই করতে পারছে না। কেন করতে পারছে না? এই ব্যর্থতা আসলে কার? এই নিয়েই মিটিং। মিটিংয়ে উপস্থিত রয়েছেন ক্যাপ্টেন সৌম্য সাহারিয়ার, মেজর মোহিত ওয়াসিফ, লেফটেন্যান্ট কর্নেল মেজবা সিরাজি, কর্নেল তাজ মাহমুদ, ব্রিগেডিয়ার জেনারেল আহসান ফারুকি, মেজর জেনারেল নাফিজ মাহমুদ সহ লেফটেন্যান্ট জেনারেল এবং জেনারেল। তারা কিছুদিন আগে একটা গোপন খবরের মাধ্যমে জানতে পেরেছে আহমেদ খান কোথায় আছেন বর্তমানে, এবং এটাও জেনেছেন ক্যান্টনমেন্টের কোনো এক বড় অফিসার এখানকার সকল খবর আহমেদ খানের কাছে পৌঁছায়। এই জন্য প্রতিবার আটঘাট বেঁধে প্ল্যানিং করলেও লাভের ফলাফল শূন্যই। তাই আজকের মিটিংয়ে শুধু তাদেরই ডাকা হয়েছে যারা তাদের ইউনিফর্ম আর নীতির সাথে কখনো বেইমানি করেনি এবং ভবিষ্যতেও কখনো করবে না, যাদের উপরে দেশের দায়িত্ব অর্পণের এতগুলো বছর পরেও অভিযোগের কোনো আঙ্গুল ওঠেনি। কিরে, এমন দৌড়ে বাসায় ফিরলি কেন? আর ফিরেছিস যখন পোশাক না পাল্টে হাত মুখ না ধুয়েই মরার মতো পড়ে আছিস কেন? সেই দুপুরে বাসায় এলি, এখন বাজে বিকাল 5টা। দুপুরের খাবারও খেলি না। কিছু কি হয়েছে মা? মায়ের প্রশ্নে স্বর্গ কি উত্তর দেবে ভেবে না পেয়ে বলেই ফেলল, হিসু চেপেছিল মাম্মা, তাই দৌড়ে উপরে চলে এসেছি। তাই জন্য ভাতও খাবি না? ঘুমিয়ে গিয়েছিলাম, এই জন্য যাইনি। কিন্তু আমি তো তোর রুম থেকে ঝাপাঝাপির শব্দ পাচ্ছিলাম। কি হয়েছে সত্যি করে বলতো? ধুর, কিচ্ছু হয়নি। যাও তো এখন, কথা বলতে ইচ্ছে করছে না। তোমার মেয়ে প্রেমে পড়েছে মা। ভাইয়ের আকস্মিক এমন বেহায়া কথায় চেতে উঠল স্বর্গ। এখনই তোকে ছাদ থেকে ফেলে দিব, ফাজিল ছেলে কোথাকার। একজন ক্যাডেট অফিসার হয়ে ট্রেনিং কমপ্লিট না করে ঘরে বসে বসে কি করিস তুই, হ্যাঁ? বাপির নাম ডুবিয়ে যখন খুশি তখন বাসায় চলে আসিস, বেয়াদব কোথাকার। স্বর্গকে খেপিয়ে দিয়ে মায়ের পেছনে লুকালো সুখ। তোমার মেয়ে প্রেমে পড়েছে মা, দেখো ওর গাল লাল হয়ে রয়েছে লজ্জায়। তুমি বলো, ও এমনি এমনি লজ্জা কেন পাবে? মাম্মা, তোমার ছেলেকে কিন্তু সত্যি এখন আমি খুন করে ফেলবো। বলেই বেডসাইড টেবিল থেকে ফুলদানি হাতে নিল স্বর্গ। ভয়ে মিসেস তনুজা আর সুখ আস্তে করে দরজা ভিড়িয়ে চলে গেল। পাগল খেপেছে। ইয়ে, আই অ্যাম সাকসেস বলেই সুখ হাত মুষ্টি করে ভিক্টোরি সাইন দিল। বিছানায় ধপ করে 4 হাত পা ছড়িয়ে শুয়ে পড়ল স্বর্গ। এরপর আবারও বসে পড়ল। হাঁটু ভাঁজ করে হাঁটুতে মাথা ঠেকিয়ে বিড়বিড় করে উঠল, কে বলেছে তোকে স্বর্গ ওই মেজরের দিকে এমন ড্যাব ড্যাব করে তাকাতে? ওই লোক যেই চূড়ান্ত বদমাশ আর ঠোঁট কাটা, তোকে তো লজ্জায় চুবিয়ে মারবে। ধুর, আর ভুলেও সামনে পড়ব না ওই সর্বনাশা মেজর। বলেই অশ্রমে ফ্রেশ হতে চলে গেল স্বর্গ। তুমি কি কখনো প্রেমে পড়েছো ক্যাপ্টেন সৌম্য? আকাশ থেকে পড়ার ভান করলো সৌম্য, বলে উঠল, প্রেম? আর আমি? কি যে বলেন স্যার, ইন্টার পাস করে লং ফোর্সে ক্যাডেট অফিসার হলাম,
যেখানে সিটি ছাড়াই বাইরে বের হওয়া যায় না। ট্রেনিং নিলাম লেফটেন্যান্ট হবার, আর এরপর থেকে তো জীবনের রঙই বদলে গেছে। খালি মিশন এক্সাম মিশন এক্সাম। এখন আবার ক্যাপ্টেন হয়ে তো মাঝ দরিয়ায় পড়ে আছি। বাথরুমে যাবারই সময় পর্যন্ত পাচ্ছি না স্যার। আপনার মতো মেজর হয়ে গেলে প্রেম না, ডিরেক্ট বিয়ে করে টানা 6 মাসের জন্য গুম হব বউ নিয়ে। এখন তো সারাক্ষণ আপনার সাথে থাকি। কোনো লেডি অফিসার, নার্স, ডক্টর, লেডি সোলজার কেউ আপনার ভয়ে সামনে আসে না। প্রেমটা হবে কিভাবে স্যার? সোম ঠিকই বলেছ। ডিউটি আওয়ারে অহেতুক আলাপচারিতা বা কোনো ক্যাপ্টেন, লেফটেন্যান্ট বা সোলজার, কোনো লেডি অফিসার, লেডি সোলজারের সাথে কথা বলা মোহিত একদম অ্যালাউ করে না। মোহিত মনে করে তারা দেশ এবং দেশের মানুষের জন্য নিজেকে উৎসর্গ করেছে। এখানে ডিউটি ফেলে কারোর সাথে হাসি ঠাট্টা 2 মিনিট কথা বলাও বিরাট লস। তাই পানিশমেন্টের ভয়ে মেজরের সামনে এমন করার সুযোগ হয় না। আর ক্যান্টনমেন্টের বাহিরে যাওয়া হয় খুব কমই, তাও বিশেষ প্রয়োজনে। প্রেমটা তাহলে হবে কিভাবে? কেন স্যার, হঠাৎই প্রেমের কথা কেন বললেন? সৌম্যের প্রশ্নে গলা খাকারি দিয়ে মিথ্যে কথার ডালা সাজালো মোহিত। প্রেম করলে এটার অজুহাতে তোমাকে কঠিন পানিশমেন্ট দিতাম আর কি, সেই জন্য। সৌম্যকে নাটক করার সুযোগ না দিয়ে কণ্ঠে অর্ডারের সুরে গাম্ভীর্য নিয়ে বলে উঠল, চলো সৌম্য, তোমার জন্য আজ রাতে কঠিন ডিউটি আছে, বলেই রওনা দিল মোহিত। অস্ট্রেলিয়া, সিডনি। ঘড়ির কাঁটায় সময় সকাল 9টা বেজে 20 মিনিট, যা বাংলাদেশের সময় অনুযায়ী ভোর 5টা। নামিরা 6 মাসের অন্তঃসত্ত্বা। সোহাগ ভার্সিটিতে যেতে নিলেই নামিরা এখন কান্না জুড়ে দেয়। সোহাগ সিডনি ইউনিভার্সিটির একজন লেকচারার। নামিরার এমন কান্নার জন্য প্রায়শই তার লেট হয়ে যায়। নামিরার কান্নার কারণ প্রতিদিন একটাই, নিঃসঙ্গতা। সোহাগ জানে নামিরা কেন কাঁদে এইভাবে প্রতিদিন, কিন্তু সোহাগ নিরুপায়। ক্ষমতা থাকলে সে সব আগের মতো করে ফেলতো। সোহাগ তো সবসময় চেয়েছে নামিরা ফুলের মতো হাসুক, খেলুক। কোনো দুঃখ যেন নামিরাকে স্পর্শ করতে না পারে। তাহলে সোহাগের মনের সব চাওয়াগুলো কেন এক নিমেষেই পাশার গুটির মতো করে উল্টে গেল? আচ্ছা, যদি টাইম ট্রাভেল নামের সত্যি কিছু থাকতো, সোহাগ কি আগে ভাগের সকল দুর্ঘটনা এড়িয়ে নামিরাকে স্বাভাবিক সুন্দর একটি জীবন গড়ে দিতে পারতো? কি হয়েছিল 6 বছর আগে? কেন নিমিষেই সব বিভীষিকাময় হয়ে উঠল? ঘটনাগুলো না ঘটলে নামিরা, সোহাগ, মোহিত সবার জীবনের মোড় হতো ভিন্ন। এমন হৃদয় বিদারক ঘটনা ঘটে যাওয়ার কি খুব দরকার ছিল? না, আর ভাবতে পারছে না সোহাগ। নিজের চোখের জল কোনো রকম সামলে নামিরাকে হেল্পিং হ্যান্ডের কাছে বুঝিয়ে ভার্সিটিতে যাবার উদ্দেশ্যে পা বাড়ালো। হাই মিস পিউ, কোন ড্রেসটি নিবেন ডিসাইড করতে পারছেন না? সৌম্যের অতর্কিত আগমনে চমকে ওঠে পিউ। বুকে থুতু লাগিয়ে বলে ওঠে, আপনি কি ভূত নাকি ক্যাপ্টেন? ওমা, ভূত হব কেন? শপিং এ এসেছি। শপিং করতে করতে দেখলাম আপনি গালে হাত দিয়ে বসে আছেন। আর একটু এগিয়ে এসে দেখি সামনে ড্রেসের পরশা সাজিয়ে। এতগুলো ড্রেস একসাথে দেখলে আপনি কখনোই একটি সুন্দর ড্রেস কিনতে পারবেন না মিস পিউনাজ। সৌম্যের এমন আদরে ডাকে পিও আইসক্রিমের মতো করে গলে গিয়ে বিড়াল ছানার মতো 2 হাত থুতনির নিচে গুটিয়ে কিউট ফেস বানিয়ে বলে উঠল, তাহলে আপনি একটা সিলেক্ট করে দিন না ক্যাপ্টেন। সৌম্য অভিজ্ঞের ন্যায় দোকানিকে এটা দেখান ওটা দেখান বলে দুটো ড্রেস সিলেক্ট করলো। কাকতালীয়ভাবে দুটো ড্রেসই পিউয়ের খুব পছন্দ হলো। একটি মেরুন রঙের, অন্যটি ল্যাভেন্ডার। সৌম্য পিউকে উদ্দেশ্য করে আকুতি ভরা কণ্ঠে বলল, পিউনাজ, ড্রেসগুলো আপনাকে সুন্দর মানাবে, কিন্তু অনুরোধ থাকবে এগুলো আপনি কোনো ছেলের সামনে পরবেন না। কেউ আপনাকে মুগ্ধ হয়ে দেখলে আমার অনেক খারাপ লাগবে, বলেই দ্রুত হাঁটা দিল সৌম্য। মুচকি হেসে ড্রেসগুলোর বিল মিটিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল পিউ। ঢাকা সেনানিবাসের সেনা কুঞ্জের কমিউনিটি সেন্টারে ফুলে ফুলে সজ্জিত। চারপাশে বিভিন্ন ধরনের লাইটিং, ক্যান্ডেল, নিয়ন বাতি সেট করেছে। আকাশে গুড় গুড় শব্দে ফুটেছে বাজি। আজকের সন্ধ্যাটা যেন মোহনীয় রূপ ধারণ করেছে। বড় বড় সামরিক বাহিনীর অফিসাররা তাদের পরিবার নিয়ে উপস্থিত হয়েছেন। ব্রিগেডিয়ার জেনারেল আহসান ফারুকীর মেয়ের বিয়ে বলে কথা। কোনো কিছুরই কমতি নেই। সবার সাথে বিয়েতে উপস্থিত হয়েছেন নাফিজ মাহমুদ ও তার পরিবার। মোহিত আর সৌম্য
ড্রেস কোড মিলিয়ে ব্ল্যাক স্যুট পরছে, সাথে সাদা শার্ট, হাতে ব্র্যান্ডেড স্মার্ট ওয়াচ, কালো বেল্ট, কালো শু, চুলগুলো জেল দিয়ে সেট করা। তারা দুজনেই কানে লাগিয়ে নিল ব্লুটুথ ডিভাইস। তারা আজ বিয়ে খেতে নয়, বরং গোয়েন্দাগিরি করতে যাচ্ছে। সৌম্য, মোহিত আর একজন নবাগত জেনারেল মেজর দাঁড়িয়ে কাজের ব্যাপারে কথা বলছেন। এমন সময় মোহিতের নজর গেল বেবি পিঙ্ক লেহেঙ্গা পরিহিত মেয়েটির পানে। আজকে সে সেজেছে, ড্রেসের সাথে স্টাইল করে চুল বেঁধেছে, ঠোঁটে গাঢ় রঙের লিপস্টিক, কানে ঝুলানো বড় বড় দুল, মাথায় ছোট টিকলি, হাতে রিনঝিন চুড়ি। আহ, এই বুঝি হার্ট অ্যাটাক হয়ে এসেছে যাই। মেয়েটা সত্যি স্বর্গ, দেখলেই শান্তি লাগে মনে। উফ, ডাক্তারনি বুঝি আমাকে খুন করেই ক্ষান্ত হবে। কিন্তু পরেক্ষণেই মোহিত খেয়াল করলো স্বর্গ ভালোভাবেই হাঁটতে পারছে না, সে কাউকে খুঁজছে এমন মনে হলো মোহিতের। মোহিত মন্ত্রমুগ্ধের ন্যায় মেজর ফাহিম আর ক্যাপ্টেন সৌম্যকে ফেলে চলে যায় স্বর্গের কাছে। কিছু কি হয়েছে স্বর্গ? মেজরের মুখে নিজের এমন আদুরে নাম শুনে থমকে দাঁড়ালো স্বর্গ। পাশ ফিরে মেজর মোহিতকে দেখে লজ্জায় রক্তিম লাল স্বর্গের দুই কান আর গাল। মিনমিনে কণ্ঠে স্বর্গ বলল, না মেজর মোহিত, আমি ঠিক আছি বলেই ক্যাবলাকান্তের মতো দাঁত বের করে হে হে করে হেসে উঠল। কিন্তু মোহিত ছেড়ে দেবার পাত্র নয়, তার জানতেই হবে স্বর্গের কি কোনো প্রবলেম হয়েছে। যদিও এটা অনধিকার চর্চা, তার ব্যক্তিত্বের সাথে এই সব যায় না। তবুও কেন জানি তার নির্লজ্জ হতে ইচ্ছে করছে এই মেয়েটার সামনে। আপনি নির্দ্বিধায় বলতে পারেন আমাকে স্বর্গ, আমি আপনার বেস্ট চেষ্টা করব। স্বর্গ নিজেকে স্বাভাবিক রেখে বলল, আসলে মেজর, আমি এই ড্রেসটা পরে হাঁটতেই পারছি না। লেহেঙ্গাটা অনেক ভারী, তার মধ্যে এত গরম, অনেক কষ্ট হচ্ছে আমার। বলেই মাথা নিচু করে ফেলল। তার মধ্যে একটি ছেলে আমাকে এমনভাবে ফলো করছে, আমি তার দৃষ্টির আড়াল হতে এদিকে সেদিকে ছোটাছুটি করতে করতে কাহিল হয়ে গেছি। কোনো ছেলে স্বর্গকে ডিস্টার্ব করছে। কথাটি শুনতেই চোয়াল শক্ত হয়ে হাতটা মুষ্টিবদ্ধ হয়ে এলো মোহিতের। গমগমের রাগ মিশ্রিত গলায় বলে উঠল, দেখিয়ে দিতে পারবেন কোন ছেলে এমন অসভ্যতামি করার চেষ্টা করছে? সামনের কপালের বেবি হেয়ার গুলো ঠিক করতে করতে স্বর্গ বলল, যেই ছেলেটা ড্রেস কোড ফলো না করে ডিপ ব্রাউন স্যুট পরেছে সেই ছেলেটা। মোহিত আর কিছু না বলে সামনের দিকে ঘুরে দাঁড়ালো। মিস স্বর্গ আসুন আমার সাথে, বলে মোহিত হলো রুমের দিকে হাঁটা দিল। স্বর্গ দুই হাতে লেহেঙ্গা উঁচু করে ধরে মোহিতের পিছনে ছুটল আর মনে মনে তার গুণধর ভাই সুখের পিণ্ডি চটকাল। বেয়াদব একটা, দরকার ছাড়া আঠার মতো চিপকে থাকবে কিন্তু দরকারে হারিকেন জ্বালিয়েও খুঁজে পাওয়া যাবে না। এখানে বসুন স্বর্গ বলে কর্নারের একটি সোফা স্বর্গকে নির্দেশ করল মোহিত। কোথা থেকে যেন একজন সোলজারকে ডেকে এনে দায়িত্ব দিল যে মোহিত ফিরে না আসা পর্যন্ত এক পাও না নড়তে। সোলজার বাধ্য বাচ্চার মতো সায় জানিয়ে বডিগার্ডের পোজ নিয়ে দাঁড়িয়ে গেল স্বর্গের পাশে। মোহিতের এমন অস্থিরতা স্বর্গের মনে হিম শীতল বাতাস প্রবাহিত করল। এটা কি ভালোলাগা নাকি মেজর জেনারেলের মেয়ে বলে দায়িত্ব পালন করা, নিজেকে নিজেই প্রশ্ন করল স্বর্গ। কিন্তু মন থেকে যা উত্তর এলো তাতে ঠোঁটে সূক্ষ্ম হাসি ফুটে উঠল স্বর্গের। হেই মিস, নাম না জানা অপ্সরা তুমি এখানে? আর তোমায় আমি কোথায় কোথায় খুঁজে চলেছি। অপরিচিত কণ্ঠে তুমি সম্বোধন শুনে ভ্রুকুচকে ফোন টেপা বাদ দিয়ে উপরে মুখ তুলে তাকালো স্বর্গ। সেই অসভ্য ছেলেটা আবার এখানে? উফ, আর বাঁচা গেল না। কি বিড়বিড় করছো এমন করে? আপনি কি আমার আত্মীয়? আমাকে চেনেন? আমি কি আপনাকে চিনি? এক বাক্যে কতগুলো প্রশ্ন করে দম ফেলল স্বর্গ। আরে রিল্যাক্স, এত হাইপার কেন হচ্ছ? হাইপার তো করছেন আপনি আমাকে। চেনেন না জানেন না একটা মেয়েকে সারাক্ষণ দৃষ্টিতে দৃষ্টিতে রাখছেন, আবার তুমি তুমি করছেন। একটা মেয়ের জন্য এটা কতটা আনকমফোর্টেবল এটা আপনি বুঝেন? ও এই কথা। আচ্ছা, পরিচিত হয়ে নিচ্ছি।
হ্যালো, আহিয়ান চৌধুরী আহির, ওনার অফ চৌধুরী গ্রুপ সেন্টকোং কোম্পানির মালিকের একমাত্র ছেলে, যাকে সবাই এক নামে চেনে, কিন্তু তুমি ওপস সরি, আপনি চেনেন না, বলে স্বর্গের দিকে হাত বাড়ালো আহিয়ান। হেই, আম মেজর মুহিত ওয়াসিফ, নাইস টু মিট ইউ। আকস্মিক ভরাট গম্ভীর পুরুষালী কণ্ঠ আর হাত চেপে ধরায় আহাম্মক হয়ে গেল আহিয়ান। আমি তো আপনার সাথে পরিচিত হতে চাইনি মেজর মুহিত ওয়াসিফ। আপনি যার দিকে হাত বাড়িয়েছেন আমি তার পার্সোনাল বডিগার্ড। উনার বাবা মানে মেজর জেনারেল নাফিজ মাহমুদ আমাকে নির্দেশ দিয়েছে একটা ফুলও যাতে উনাকে স্পর্শ করতে না পারে। তাহলে আমি একটা আস্ত মানুষের হাতের স্পর্শ কিভাবে পেতে দেই মিস্টার আহিয়ান? তাচ্ছিল্য ভরা হাসি দিয়ে আহিয়ান বলে উঠল। হাসালেন মেজর, হাসালেন। যখন আপনার স্যার জানবে হাতটা আমার ছিল, উনি নিজেই উনার মেয়ের হাত আমার হাতের সাথে স্পর্শ করিয়ে দিবেন। মুহিত ফিচেল হেসে গম্ভীর কণ্ঠে বলে উঠল। তাহলে আপনি সেই স্বপ্ন দেখতে থাকুন আহিয়ান সাহেব। এতক্ষণ চুপচাপ সবকিছু পর্যবেক্ষণ করছিল স্বর্গ। হঠাৎ সে দাঁড়িয়ে বলে উঠল, আমি মাম্মার কাছে যাব মেজর। সিউর হুয়াই নট, বলে সামনের দিকে হাত ইশারায় নির্দেশ করল মুহিত। আমাদের আবার দেখা হবে আহিয়ান চৌধুরী, আসি, বলে 2 আঙুল দিয়ে সালামের মতো করল মুহিত। মুহিতদের যাবার পানে তাকিয়ে কিটকিটিয়ে হেসে উঠে আহিয়ান। দেখা তো করতেই হবে মেজর, মুখের সামনে থেকে খাবার তুলে নিয়ে গেলে, দেখা না হলে এমন দুঃসাহসিকতার দাম কিভাবে দেবে? আপনি মিথ্যে বললেন কেন মেজর? আপনি কি আমার বডিগার্ড? শুধু বডিগার্ড নয় মিস স্বর্গ, আপনার সব কিছুর গার্ড আমি। এই বলে একটা শপিং ব্যাগ এগিয়ে দিল মুহিত। এখানে আপনি যেই টাইপের কাপড় পরেন সব আছে, চেঞ্জ করে নিন, আমি আপনাদের খাওয়া দাওয়া শেষ হলে বাসায় পৌঁছে দেব। স্যার এখান থেকে একটা মিটিংয়ে চলে যাবেন, উনার সাথে আপনাদের দেখা হবে না। সো প্লিজ একটু হাঁড়ি করে সব কিছু করবেন। শপিং ব্যাগ হাতে নিয়ে ওয়াশরুমে দাঁড়িয়ে আছে স্বর্গ। এক অদ্ভুত ভালো লাগায় ছেয়ে যাচ্ছে তনুমন। পড়াশোনার তাগিদে বহু ছেলে ফ্রেন্ডস, ক্লাসমেটস এর সংস্পর্শে আসা হয়েছে, কিন্তু কখনো মনে এমন ভালো লাগার ফিল হয়নি। তবে কেন মেজর মুহিত কাছে এলে শরীর শিরশির করে, বুকে ধুকপুকুনি হয়। কি নাম এই অনুভূতির? নিমিষেই সকল ভাবনা বন্ধ করে ঝটপট পোশাক পাল্টে নিল স্বর্গ। ফ্লোরাল প্রিন্টের অফ হোয়াইট লং স্কার্ট, সাথে ম্যাচিং শার্ট আর স্কার্ফ। চয়েস আছে বলতে হবে মেজরের, বলে মুচকি হাসল স্বর্গ। মুহিত কপালে বারবার আঙ্গুল স্লাইড করছে। আহিয়ানকে সে ভুলতে পারছে না কোনোভাবেই। মুহিত খুব ভালো করেই আহিয়ানকে চেনে। নিজের রূপের জালে, টাকা পয়সা অভিজাত্যের লোভ দেখিয়ে ভালোবাসার নাটক করে মেয়েদের ফাঁসিয়ে বাইরে পাচার করে দেয়াই তার কাজ। কিন্তু সমাজে তার বাবা আর তার মতো সম্মানিত ব্যক্তি দ্বিতীয়টি নেই। গোপন সূত্রে শুধু এসব খবর পাওয়াই গিয়েছে, কিন্তু পোক্ত প্রমাণের অভাবে কেউ আহিয়ানের দিকে আঙ্গুল তুলতে পারেনি। তার বাবার নাম ডাকে প্রশাসন পর্যন্ত ভয় কাঁপে। সেখানে মুহিত সামান্য একজন মেজর হয়ে প্রমাণ ব্যতীত কিভাবে তাকে জব্দ করবে? এই নরঘাতক স্বর্গের মতো নিষ্পাপ একটি মেয়ের দিকে হাত বাড়িয়েছে, মুহিত কিভাবে সামাল দিবে সবকিছু? নাহার ভাবতে পারছে না মুহিত, অস্থির লাগছে। যেভাবেই হোক নাফিজ মাহমুদকে সব জানাতে হবে, চুপ থাকা যাবে না। খুব বেশি কি দেরি হয়ে গেল মেজর? স্বর্গের ডাকে হুঁশ ফিরল মুহিতের। পিছন ফিরে নিজের পছন্দের মানুষের সাজসজ্জাহীন স্নিগ্ধ মুখ দেখে নিজের মনকে শান্ত করল মুহিত। মনে মনে সৃষ্টিকর্তার কৃতজ্ঞতা প্রকাশ করল এমন অপরূপ সৌন্দর্যের দর্শন করানোর জন্য। আপনাকে সদ্য প্রস্ফুটিত ভোরের শিশির মিশ্রিত বেলি ফুলের মতো লাগছে স্বর্গ। লজ্জায় মাথা নিচু করে দাঁত দিয়ে ঠোঁট কামড়ে ধরল স্বর্গ। চলুন, দেরি হয়ে যাচ্ছে বলে মুহিত সামনে পা বাড়াল। কোয়ার্টারের গেটের সামনে দাঁড়িয়ে আছে মুহিতের জলপাই রঙা মিলিটারি জিপ।
গেটকিপার খলিলকে আশেপাশে কোথাও দেখা যাচ্ছে না। এত রাতে দুজন মেয়ে মানুষকে গাড়িতে বসিয়ে অপেক্ষা করাতে রাগে মাথার শিরা ফেটে যাচ্ছে মুহিতের। সুখ বিয়ের ভেন্যু থেকেই মিলিটারি একাডেমিতে ফিরে গিয়েছে জরুরি দরকারে। বার 10 কল করার পর কোথা থেকে যেন খলিলের আগমন ঘটল। ইদানিং এই খলিলকে ব্যাপক সন্দেহ হয় মুহিতের। একটু নজরদারিতে রাখতে হবে ব্যাটাকে। তনুজা মাহমুদের সামনে কোনো সিন ক্রিয়েট করতে চাইল না মুহিত। তাই কোনো প্রশ্ন না করে গাড়ি স্টার্ট দিয়ে চলে গেল মেজর জেনারেল এর বাংলোতে। তাদেরকে বাসায় নামিয়ে আবারও গাড়ি হাঁকাল মুহিত। গন্তব্য গোপন আস্তানা। কানে ব্লুটুথ ইয়ার প্যাড লাগিয়ে নিল মুহিত, ডায়াল প্যাড থেকে কল করল সৌম্যকে। হ্যালো ক্যাপ্টেন, কি খবর ওখানের? স্যার কেলানি খেয়েও কিছু বলছে না। ঠিক আছে, আধ ঘন্টার মধ্যে আসছি আমি, বলে লাইন কেটে দিল। শহর থেকে একটু দূরে পরিত্যক্ত একটি বিল্ডিং। দিনের বেলাতেও ভূতের ভয়ে এই গলি কেউ মারায় না। মানুষের ভ্রান্ত ধারণা এখানে ভূত প্রেত রয়েছে। যুদ্ধের সময় পাকিস্তানি বাহিনীর মানুষ নাকি সাধারণ মানুষকে এখানে ধরে ধরে এনে নৃশংসভাবে হত্যা করত। আশেপাশের মানুষ নাকি এখনো তাদের চিৎকার চেঁচামেচি করার আওয়াজ পায়। এসব ভ্রান্ত ধারণাকে পথে ঠেলে সেই বাড়িটাকেই নিজেদের গোপন আস্তানা বা মুখোশ পরা জানোয়ারদের জন্য টর্চার সেল বানিয়েছে মুহিত। শুধু মুহিত বললে ভুল হবে। কিছু সৎ আর্মি অফিসাররা মিলে, যারা ক্ষমতার দাপটে অন্যায় করেও প্রশাসনকে ঘুষ দিয়ে বুক ফুলিয়ে হাওয়া খেয়ে অপকর্ম করে বেড়ায়, তাদের জন্য কিছু অফিসার মিলে গোপনে এই সেল বানিয়েছে। সরকার বা আইন ছেড়ে দিলেও গোপনে তারা তাদের প্রাপ্য শাস্তি দিয়ে দেয়। অজ্ঞাত এক ব্যক্তিকে চেয়ারে বসিয়ে শক্ত দড়ির সাহায্যে হাত পা মুড়ে বাঁধা হয়েছে। মুখে স্কচটেপ। সৌম্য যে তাকে তথ্য বের করতে বেদম প্রহার করেছে তা তার দেহ জুড়ে প্রকাশিত। লোকটির সামনে হাঁটু মুড়ে বসল মুহিত। পানি দাও সৌম্য। সৌম্য স্টিলের একটি মগে করে পানি এনে মুহিতের হাতে দিল। মুহিত পানি নিয়ে সাথে সাথেই ছুঁড়ে মারল অজ্ঞাত ব্যক্তির মুখে। লোকটি নড়ে উঠল এবং অল্প কিছুক্ষণের মধ্যেই হুঁশে ফিরল। এক টানে মুখের টেপ খুলে ফেলল মুহিত। সাথে সাথেই লোকটি ব্যথায় ককিয়ে চিল্লিয়ে কান্না জুড়ে দিল। আমাকে ছেড়ে দিন স্যার, আমাকে ছেড়ে দিন। আমি কিচ্ছু করিনি, আমি কিচ্ছু জানি না। এখনো তো আমি তোকে কোনো প্রশ্নই করিনি, এতই তারা তোর বলে হাত পায়ের দড়িগুলো চাকু দিয়ে কেটে দিল মুহিত। ধমকের সুরে মুহিত হুঙ্কার করল, উঠে দাঁড়া। লোকটি ভয়ে ভয়ে দাঁড়াতে নিলে পায়ের ব্যথায় ফ্লোরে ধপ করে বসে পড়ে। কেমন দোজ দিয়েছ ক্যাপ্টেন, দাঁড়াতেই পারছে না। সৌম্য কাচুমাচু করে বলল, হকি স্টিকটা ভেঙে গেছে স্যার। সৌম্যকে পিঠ চাপড়ে সাবাস জানালো মুহিত। এরপর চোখ গরম করে রক্ত চক্ষু নিয়ে দাঁত পিষিয়ে বলে উঠল, আমাকে কেন ফলো করেছিস সেদিন রাতে? আমি কিচ্ছু জানি না স্যার, আমাকে শুধু বলা হয়েছে আপনার ছবি দেখিয়ে ফলো করতে, আপনার প্রতিনিয়ত চলাফেরার আপডেট জানাতে। কিন্তু কে বা কারা আমি কিচ্ছু জানি না স্যার, আমি তাদের চেহারা দেখিনি বলে হাঁটু মুড়ে মুহিতের পায়ের কাছে বসে কান্না জুড়ল লোকটি। ঘরে আমার অসুস্থ স্ত্রী, যিনি আপনার ছবি দেখিয়েছে, সে বলেছে আমি আপনার তথ্য জোগাড় করে তাদের দিতে পারলে আমাকে অনেক টাকা দিবে। আমি টাকার লোভে এমন করেছি স্যার। আমাকে মারবেন না। আমাকে মারলে আমার স্ত্রী বিনা চিকিৎসায় মারা যাবে। লোকটির মুখে এসব আকুতি ভরা কথা শুনে মুকিতের অসহায় মায়াবী মুখটা মনে পড়ে গেল মুহিতের। মুকি তো কি এভাবে আকুতি করেছিল? না, মুহিত আর কিছু মনে করতে চায় না। এসব ঘটনা মনে রেখে কতদিন আর এভাবে জিন্দা লাশ হয়ে বেঁচে থাকবে? পাশে থাকা ভাঙা একটি বেঞ্চে জোরসে লাথি মেরে সৌম্যকে ডেকে বলে, ওকে ছেড়ে দাও আর নজরদারিতে রাখো। আর তোকে কেন ছেড়ে দিলাম জানিস?
তুই এখন আমার কাছে আলাদিনের দৈত্য। তোকে দিয়ে আমি আমার বাকি না হওয়া কাজ উদ্ধার করব, বলে ঝড়ের গতিতে ধোপাদপ্পা ফেলে বেরিয়ে আসে মুহিত। ক্যান্টিনে বসে লাঞ্চ সারছে পিউ আর স্বর্গ। কাটা চামচ দিয়ে চাউমিন প্যাঁচাতে প্যাঁচাতে পিউ স্বর্গকে জিজ্ঞেস করল, ক্যাপ্টেন সৌম্যকে চিনিস? ওই যে লম্বা ফর্সা হ্যাংলা মেজরের বডিগার্ডটা। এভাবে বলিস না দোস্ত। তাহলে কিভাবে বলবো? আচ্ছা যা, ভালোভাবে বলছি। মেজর মুহিতের সাথে সারাক্ষণ চিপকে থাকে যেই ক্যাপ্টেন সে। পিউ মিনমিন করে বলে উঠে, হ্যাঁ। স্বর্গ কৌতূহলী হয়ে জানতে চায়, ওই ক্যাপ্টেন এর সাথে তোর কি কাজ? আই থিঙ্ক আই এম ইন লাভ উইথ হিম, বলে মাথা নিচু করে ফেলল পিউ। সফট ড্রিঙ্কসটা কেবলই এক চুমুক দিয়েছে স্বর্গ। পিউয়ের কথা তা নাকে মুখে বিষমের উদ্রেক করল। ষাট ষাট বলে পিউ স্বর্গের পিঠে হালকা চাপড় দিল। স্বর্গ নিজেকে স্বাভাবিক করে রিল্যাক্স হয়ে জিজ্ঞেস করল, কবে থেকে? পিউ দাঁত কেলিয়ে বলল, যেদিন প্রথম তোর চেম্বারে দেখেছি সেদিন থেকেই। তলে তলে এসব চলছে তাহলে? এই জন্যই সময় পেলেই সিএমএইচে আসা? ঠিক এজন্য না, আবার এজন্যই বলতে পারিস। আরেকটা কথা তোকে বলতে ভুলে গেছি, বলে চাউমিন চিবুতে চিবুতে বলল পিউ। তুই কি জানিস মেজর মুহিতের মা যে এই হসপিটালে দীর্ঘদিন ধরে ভর্তি? রিসেন্টলি উনার হার্টে সার্জারি হয়েছে, আইসিইউতে আছে, যদিও কন্ডিশন ক্রিটিক্যাল, কিন্তু প্রফেসর বলেছে রিকভার করবে। তুই এত খবর কিভাবে জানিস? অবাক হয়ে জিজ্ঞেস করল স্বর্গ। আরও একটা কথা জানি, কিন্তু সত্যতা কতখানি সেটা বলতে পারবো না। কি কথা? চারপাশে সন্তর্পণে চোখ বুলিয়ে পিউ ফিসফিস করে বলে উঠল, মেজর এর পুরো ফ্যামিলিকে কেউ তারা চিহ্ন ন করে দিয়েছে। কথাটি শোনা মাত্র স্বর্গের হাতে থাকা কাটা চামচ ফ্লোরে পড়ে ঝনঝন শব্দে আলোড়ন সৃষ্টি করল। চোখের কোণে জমা হলো জল। যিনি সারাক্ষণ এমন গম্ভীর হয়ে থাকেন, শক্ত মনের খোলস পড়ে থাকেন, যাকে দেখলেই মনে হয় অহংকারী একটা লোক, তার মনে এমন দগদগে ঘা। কারো উপরের আবরণ দেখে কি ভেতরের সত্তার খবর অনুধাবন করা যায়? স্বর্গ কাপা কাপা কণ্ঠে পিউকে জিজ্ঞেস করল, মেজর মুহিতের মায়ের কেবিন নম্বর কত? পিউ উত্তর দিল, রুম নম্বর 440।